বিবাহের পাকাপাকি বন্দোবস্ত ঠিক হইবা মাত্র করিরাম অতিমাত্রায় ব্যস্ত হইয়া পড়িল। বাড়িতে মাথার উপর বাবা মা বর্তমান, দূরসম্পর্কীয় পিসিমাসিরও অভাব নাই। তাছাড়া কয়েকজন দাসদাসীর খরচ বহন করিবার মতো সচ্ছল অবস্থা তাহাদের আছে। সুতরাং ব্যস্ততাটা যে বিবাহের মতো এত বড় একটা বিরাট কার্য সম্পন্ন হওয়ার দুর্ভাবনা নয়, সে বিষয়ে নিশ্চিন্ত। আসল ব্যাপার তাহাকে রিহার্সাল দিতে হইবে। সময় অত্যন্ত সংকীর্ণ, মাত্র 10টি দিন হাতে আছে। রিহার্সালের বিষয় শুনিলে আপনারা হয়তো হাসিয়া উড়াইয়া দিতে পারেন, কিন্তু করিরামের এসব দিকে অভিজ্ঞতা অত্যন্ত কম, নাই বলিলেও চলে। সুতরাং তাহার নিকট যে জটিল সমস্যারূপে দেখা দিবে, ইহাতে আশ্চর্য হইবার কিছুই নাই। ফুলশয্যার রাত্রে নববধূর সহিত সে প্রথম কি কথা বলিবে, ইহা হাজার রকমে ভাবিয়াও এ পর্যন্ত একটা স্থির সিদ্ধান্তে আসিয়া উপনীত হইতে পারিল না। বিএতে তাহার ইকোনমিক্স ছিল। ছাত্রদের নিকট যে পেপার সর্বাপেক্ষা ভীতিপ্রদ, সেই ইন্ডিয়ান কারেন্সি ও ব্যাংকিং পেপারে সে 100-র মধ্যে 80 নম্বর পাইয়া নিজের উর্বর মস্তিষ্কের জন্য অধ্যাপকদের নিকট যথেষ্ট তারিফ পাইয়াছে। কিন্তু ফুলশয্যায় একটি অপরিচিতা তরুণীকে কি বলিয়া প্রথম সম্ভাষণ করা যায়, এবং সেটা ঠিক 20 শতাব্দীর চালদুরস্ত হইবে কিনা, ইহা তাহার নিকট সত্যই দুর্বোধ্য মনে হইল। এসব ক্ষেত্রে অভিজ্ঞ বন্ধুর শরণাপন্ন হওয়া ভিন্ন গত্যন্তর নাই। বিবাহিত বন্ধুর সংখ্যা তাহার নিতান্ত অল্প নহে। তাহাদের দ্বারস্থ হওয়াই করিরামের সব দিক দিয়া সমীচীন বোধ হইল। সে স্থির করিল বন্ধুদের সেই সব বিবৃতি নোট করিয়া লইবে, এবং শেষে তাহা হইতে একটা ভালো দেখিয়া নির্বাচন করিলেই আপাতত বিপদ হইতে উদ্ধার পাওয়া যাইবে। আশিসবাবু মার্চেন্ট অফিসের কেরানি, তাহার 4টি সন্তান, বয়সে করিরামের ডবল, অর্থাৎ 40 পার হইয়াছে। তাহা হইলেও তিনি বয়সের মাপকাঠিতে সব জিনিস বিচার করিয়া চলেন না। তাহার মতে 20 অতিক্রম করিলে সকলে লাইসেন্স প্রাপ্ত হয়। করিরামকে তিনি বেশ আমল দিতেন। খবরটা শুনিয়া প্রথমে এক দফা কংগ্র্যাচুলেট করিলেন, পরে গম্ভীরভাবে মাথা নাড়িয়া বলিলেন, তা ভাই, আমাদের সময় অন্য রকম ছিল। সে কি তোমাদের পছন্দ হবে? আমি প্রথমে তোমার বৌদির নাম জিজ্ঞেস করলাম, তারপর বললাম কি পড়ো। ও তখন 10 বৎসর বয়স কিনা। করিরাম 2-1 কথার পর বিদায় লইল। অমর সমবয়সী, তবে ঠিক আপ টু ডেট নয়। বণিকের বংশ, নিজেরও শ্যামবাজারে প্রকাণ্ড মুদিখানার দোকান আছে। স্কুলে 1 ক্লাসে পড়িত, সেই সূত্রে আলাপ। বলিল, আমাকে আমাকে প্রথমেও প্রণাম করে। আমি আশীর্বাদ করে বললাম, মা মারা যাবার পর তুমি এখন এ বাড়ির গিন্নি হলে, একটু বুঝে সুঝে খরচপত্র করো। করিরামের মনটা খারাপ হইয়া গেল। কান্তির অ্যারিস্ট্রোকেট বলিয়া খ্যাতি আছে, তার উপর সে কবি, বালিগঞ্জে ফার্ন রোডে থাকে। গত বৎসর বিবাহ হয় এবং এবৎসর একটি মেয়ে হইয়াছে। করিরামকে খুব সমাদর করিল। চা পানের পর করিরাম সব কথা খুলিয়া বলিল। কান্তি হাসিয়াই খুন। এই ব্যাপার? তা ভাই, আমরা কবি মানুষ, আমাদের কথা আলাদা। করিরাম অনুরোধ করিল, বল না ভাই, প্রথমে কি বলেছিলি? কান্তি গর্বের সহিত বলিল, আমার ফার্স্ট সেন্টেন্স, জীবন সুতোয় নাম না জানা দুটো ফুল বিধাতা পুরুষ আজ একসঙ্গে গেঁথে দিলেন, দেখো যেন খসে পড়ো না। করিরাম নোট করিয়া প্রস্থান করিল। সাতকড়ি কবিরাজের ছেলে, খুব সরল এবং মিশুক। সে বলিল, জানিস তো, ওর মায়ের খুব অসুখ ছিল। আমি দরজা বন্ধ করে বললাম, তোমার মার অসুখ কতদিন হলো?
করিরাম সুনীলের কাছে গেল। তার বাবা জমিদার, 4 বৎসর বিবাহ হইয়াছে। প্রথমে লজ্জায় কিছু বলিতে চাহিল না, শেষে করিরামের পীড়াপিড়িতে বলিল, বিয়েতে দেশ থেকে অনেক মুসলমান প্রজা এসেছিল, তা আমি ওকে প্রথমেই বললাম, প্রজারা তোমাকে অনেক নজর দিয়েছে না, মাসখানেক পরে আমার সঙ্গে মহালে নিয়ে যাব। বাধ্য হইয়া নোট করিতে হইল, কিন্তু করিরামের কোনোটাই মনঃপুত হইতেছে না। শম্ভু খুব কালো, বিবাহ হইয়াছে অনিন্দ সুন্দরী একটি মেয়ের সঙ্গে, ভাগ্য ইহাকেই বলে। করিরামের প্রশ্নে গদগদ হইয়া বলিল, যা বলেছি শুনলে হয়তো ঠাট্টা করবে, কিন্তু এছাড়া ওকে অন্য কোনো কথা বলে আমি স্বস্তি পেতাম না। করিরাম বলিল, ভনিতা করতে হবে না ভাই, বলে ফেল। শম্ভু বলিল, খানিকটা নিঃশব্দে কাটল। হঠাৎ আবেগের মাথায় আমি ওর হাত ধরে বললাম, আমি তোমার নিতান্তই অযোগ্য, তোমার ভালোবাসা থেকে এ অভাগাকে বঞ্চিত করো না। এত দুঃখেও করিরাম না হাসিয়া থাকিতে পারিল না। বিবাহের আর 3 দিন মাত্র বাকি আছে। সে মরিয়া হইয়া উঠিয়াছে, যাহা হয় হইবে, এ নিয়ে আর মাথা ঘামানো চলে না। বন্ধুদের একটা কথাও তার মনে লাগে নাই। ভাবি পত্নী ম্যাট্রিক পাশ করিয়াছে, যা তা বলিয়া শেষে কি নিজের মান সম্ভ্রম নষ্ট করিবে? ভাগ্যের উপর নির্ভর করা ছাড়া অন্য উপায় নাই। অবশেষে বিবাহের দিন আসিয়া পড়িল। সেদিন নিজের কিছুই করিবার নাই বলিয়াই রক্ষা। যন্ত্রচালিতের মতো আচার অনুষ্ঠান চলিতে লাগিল, প্রতিবাদ করিবার প্রথা নাই। বিবাহ নির্বিঘ্নে সমাপ্ত হইয়া গেল। তারপর বাসর ঘর। এখানেও বিশেষ অসুবিধা হইল না, কারণ শালা শালি ইত্যাদিতে ঘর ভর্তি। ভিড়ের মধ্যে তাহার ভালোই লাগে, নিজের বিশেষ কিছুই করিতে হয় না, প্রশ্নের 2-1টা কাটা ছাঁটা জবাব দিলেই হইল। নেক্সট স্টেজ ফুলশয্যা, অর্থাৎ করিরামের অগ্নি পরীক্ষা। সকাল হইতে প্যালপিটেশন শুরু হইয়াছে, অনেক রকম কথা জট পাকাইয়া মাথা গরম হইয়া উঠিয়াছে। সন্ধ্যার দিকে তুমুল বেগে 2 ঘণ্টা বৃষ্টি হইয়া রাস্তায় হাঁটু অবধি জল নাড়াইয়া গেল। সে আরামের নিঃশ্বাস ফেলিল। তবু বলবার একটা কথা পাওয়া গেল, বোধহয় সময়োপযোগী, নেহাত বেখাপ্পা হইবে না। কি বৃষ্টিটাই আজ হল! নির্দিষ্ট সময়ে সে যে এতটা বোকা বনিয়া যাইবে, ইহা তাহার ধারণার অতীত ছিল। চোখ ফাটিয়া জল বাহির হইবার উপক্রম হইল। ম্যাট্রিক পাশ মেয়ের নিকট সত্যিই সে ঠকিয়া গিয়াছে। দরজাটা আস্তে বন্ধ করিতেই নববধূ রঙ্গিনী ওরফে রিগি করিরামের মুখের কাছে সরিয়া আসিয়া প্রশ্ন করিল, আজকের খেলার রেজাল্টটা কি বলতে পারো? কণ্ঠস্বরে কি উদ্বেগ ও ব্যাকুলতা! করিরাম বোকার মতো না বলিল। ফুলশয্যার নবীন আনন্দের মধ্যে মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিংয়ের চ্যারিটি ম্যাচের যে কোনো সম্বন্ধ থাকিতে পারে, ইহা সে কল্পনাও করিতে পারে নাই। লিসেন চ্যানেলে আজকে শুনলেন শ্রী ধীরেন্দ্রনাথ ঋষির লেখা রীতিমতো সমস্যা।